2025 সনের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটি আশ্বাস দিয়েছেন। বিএনপির যারা নেতা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদেরকে তিনি এই কথা বলেছেন। আর একই কথা জাপানের একটি সংবাদ মাধ্যম এনএসকে টেলিভিশন সেটির সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি একটি ধারণা দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে এবছর ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজন সরকার করবে। এগুলো একটা খবর। দ্বিতীয় আরেকটি খবর, এটি কি নির্বাচন কমিশন থেকে এসেছে না অন্য জায়গা থেকে এসেছে আমি বলতে পারবো না। খবরটা হলো যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ৬ তারিখ। এখন ধরুন ডিসেম্বর মাসের ৬ তারিখে নির্বাচন হবে। নির্বাচনের ১ মাস বা ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করার পর প্রস্তুতি শুরু হবে। রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে। তাহলে আমাদের হাতে সময় আছে, অর্থাৎ যদি এটা ফেব্রুয়ারি মাস ধরেন, মার্চ মাসটি পুরোটা যাবে পবিত্র মাহে রামাদান উপলক্ষে। সবাই ব্যস্ত থাকবে। তো মার্চের পরে ২.৫ মাস পরে, অর্থাৎ এপ্রিল, মে, জুন মাসে আবার মানে ঈদুল আজহা এবং বর্ষাকাল। জুলাই থেকে বা আগস্ট থেকে মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। এর আগ পর্যন্ত আসলে অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক কোনো অবস্থাতেই নির্বাচনের উপযুক্ত নয় এবং এই সময়টিতে আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে, দৈনন্দিন কর্মকাণ্ড করতে করতে আর প্রতিদিন নিত্য নতুন সমস্যা উদ্ভব এবং সেগুলো সমাধান করতে করতেই আমাদের জীবনের যে ঘানি, সেই ঘানির ক্যাচর ক্যাচর, ঘ্যাস ঘ্যাস শুরু হয়ে যাবে। এটা হলো বাস্তবতা। ফলে সত্যিকার অর্থে জুলাই মাসে আমরা নির্বাচন করার মতো শক্তি পাবো কি পাবো না, থাকবে কি থাকবে না, এটি আমি এখানে আলোচনা করব না। ধরে নিলাম যে সব কিছু সুন্দর গতিতে এগুচ্ছে নির্বাচনের দিকে এবং জুলাই মাসের পর থেকে সরকার কুমারী গামছা বেঁধে নির্বাচন করার জন্য, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টিতে তারা সর্বশক্তি নিয়োগ করলো। যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে এটা হতে পারে এবং চমৎকার একটি নির্বাচন তৈরি হতে পারে, পরিবেশ তৈরি হতে পারে এবং নির্বাচন হয়ে যেতে পারে। কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলো ঘটবে কি না তার কিছু নমুনা আমি আপনাকে এখন বলছি। প্রথমত হলো, এখন যে রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, সারা দেশে যে মব চলছে, এই পুরো জিনিসটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে বা নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। অর্থাৎ জুলাই মাস থেকে পুরোটা উল্টে যাবে এবং সব কিছু চাবি কাঠি বিএনপিমুখী হয়ে যাবে। এবং আরও আশ্চর্য বিষয় হলো, বিএনপির এই যে ক্ষমতা, এই ক্ষমতা না থাকবে লন্ডনে, না থাকবে বিএনপির চেয়ারপারসনের যে অফিস গুলশানে, সেখানে না থাকবে রিজভী সাহেবের যে অফিস বিএনপির পল্টন অফিস সেখানে। আপনাদের মনে আছে যে 2018 সনে যখন 2-3টে করে নির্বাচনে মনোনয়ন দেওয়া হলো এবং সেটা ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছিল। বিএনপি অফিসে প্রতিদিনই মারামারি কাটাকাটি হতো। তারপরে অনেক বড় বড় নেতা যারা এই মনোনয়নের সঙ্গে জড়িত ছিলেন, যারা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র, তারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আর একেবারে সেই ৩ জন প্রার্থীর মধ্যে সর্বশেষ একজন প্রার্থীর যাকে বলা হয় মনোনয়ন নিশ্চিত হওয়া অবধি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারেনি। পরবর্তীতে যখন শুরু হলো, যেমন 2018 সনে আমি একজন প্রার্থী ছিলাম। তো 2018 সনের যে নির্বাচন হলো সেই ডিসেম্বর, 30শে ডিসেম্বর রাতে। আর এই নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী হিসেবে, আমি যে প্রার্থী, সর্বশেষ আমি আসলে মাঠে নিজের অবস্থানটা পোক্ত করতে পেরেছিলাম ডিসেম্বর মাসের 12 বা 13 তারিখে। কিন্তু আমি কার্যক্রম চালাতে পেরেছিলাম মাত্র 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। এরপরেই সরকার সারা বাংলাদেশে ম্যাটিকুলাসলি সমস্ত বিএনপি প্রার্থীর সঙ্গে যে আচরণ করেছে, সবাইকে যেভাবে গৃহবন্দী করে ফেলেছে, সব জায়গাতে যেভাবে পুলিশি নির্যাতন চলেছে, মামলা মোকদ্দমা, হামলা, এবং এখন যেভাবে মব চলছে, এইভাবে সরকারি মদদে মব চলেছে, নিজেরা বোমাবাজি করেছে, নিজেরা অফিস ভেঙেছে, তারপরে শেষে আবার বিএনপির প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গৃহহারা করেছে। এবং এই কাজটি 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে 4 দিনের মধ্যে সারা বাংলাদেশে একই ঘটনাগুলো ঘটেছে। এরপরে 20 ডিসেম্বরের পরে অন্তত বাংলাদেশে যারা 20-25 জন প্রার্থী তখনও নিজেদের শক্তিমত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন।
তো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত, মানে ৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে বা ৪ জনকে দেওয়া হয়েছে। ৩ জনকে উইথড্র করতে বলা হয়েছে বা ২ জনকে উইথড্র করতে বলা হয়েছে। আর যে রয়ে গেছে তার বিরুদ্ধে বাকি ২ জন অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, টাকা দিয়ে তারা আওয়ামী লীগের লোকদেরকে এমনভাবে লিলিয়ে দিয়েছে যে ওই লোকগুলোর জীবনে রীতিমতো রোজ কেয়ামতের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ২০১৮ সালে। তো খালি সব ব্যাপারে যে সরকার বা বিএনপি বা আওয়ামী লীগকে দায়ী করা যাবে তা নয়। বাস্তব অবস্থা আগে বুঝে ব্যবস্থা নিতে হবে। এখন ২০১৮ সালে বিএনপির যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখন অবস্থা আরও নাজুক। এর কারণ হলো বিএনপির ওই সময়টিতে নেতাকর্মী যারা ছিল প্রান্তিক পর্যায়ে তারা সবাই ছিল অভাবী, আওয়ামী লীগের লোকদের দ্বারা বিতাড়িত, নির্যাতিত, এবং তাদের কোনো নৈতিক শক্তি ছিল না এবং তাদের মাসেল পাওয়ার ছিল না। কিন্তু গত ৬ মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় সবগুলো অঞ্চল, এলাকা বিএনপি নেতাকর্মীদের দখলে। জামাত এখানে কাগজে কলমে আছে ঢাকা শহরে। তারপর প্রশাসনের ছত্রছায়ায় সমন্বয়কেরা বা ছাত্ররা তারা দলবদ্ধ হয়ে এই ঢাকার কাছাকাছি যে কর্মকাণ্ডগুলো করছে এটি মবের জন্য ওকে আছে, বা এটি যাকে বলা হয় হঠাৎ করে সরকারকে সহযোগিতা করার জন্য কোনো একটা ঘটনা সার্জিস গেল বা অমুকে গেল, এটা মিডিয়ায় আসে। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনের মাঠে এটি বিএনপির একটা উপজেলা না, ইউনিয়ন নির্বাচনের যে হিট, এটি সহ্য করার ক্ষমতা এখন জামাতের বা অন্য দলের নেই। এটি হলো বাস্তবতা। তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পুরো ক্ষমতাটা বাংলাদেশের ৩০০ নির্বাচনী আসনে বিভক্ত হয়ে যাবে। এবং এখানে বলে রাখা ভালো যে সংস্কার কমিশন যেটা বলেছে ৪০০ আসন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব কোনো কিছুই হবে না। এই ৩০০ আসনই নির্বাচন ধরেন হলো, এইভাবে আমরা ধরে নিলাম ৩০০টি সংসদীয় আসন। কিন্তু এখানে যে সমস্যাটা হবে ৩০০টি সংসদীয় আসনে বিএনপির গড়ে ৫ জন করে প্রার্থী, একজন দলীয় মনোনয়ন পাবেন, বাকি ৪ জন স্বতন্ত্র প্রার্থী হবে। এবং এই স্বতন্ত্র প্রার্থীদেরকে কোনো অবস্থাতেই বিএনপির হাইকমান্ড নির্বাচন থেকে বন্ধ রাখতে পারবেন না বা নির্বাচন থেকে নিবৃত্ত করতে পারবেন না। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ওখানে জামাতের লোক থাকলে জামাতের লোক, তারপরে আওয়ামী লীগের লোক থাকলে আওয়ামী লীগের লোক, পুলিশ যদি ওখানে শক্তিশালী হয় পুলিশের লোক, আর্মির যদি ওখানে লোকজন থাকে তাদেরকে কবজা করে নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কলহ, বিবাদ শুরু করবে যে ধানের শীষ বনাম ধানের শীষ। অর্থাৎ ২০২৪ সনে আমরা আমি দামি স্বামী, অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনয়ন, শেখ হাসিনার মনোনয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন এবং স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী, এরকম ৪ ধরনের প্রার্থী ছিল। তো আপনি জানেন যে কোনো মন্দ কাজ এটা সুদে আসলে বাড়তে থাকে, ভালো কাজ কমতে থাকে, সুদে আসলে বাড়তে থাকে। তো ২০২৪ সনের যে নির্বাচনের প্রেক্ষাপট তার চাইতেও এই যে ২০২৫ সনের যে নির্বাচন, তো ২০২৫ সনের সেই নির্বাচনটি আরও মারাত্মক এবং আরও অব্যবস্থায় পরিপূর্ণ এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে জনগণের জন্য, বিএনপির জন্য এবং সবার জন্য। এখানে এই যে বিএনপির নিজেদের মধ্যে যে মারামারি, কাটাকাটি, অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদের কারণে অন্য দলের প্রতীকের নাম মানুষ উচ্চারণ করতে পারবে না, আর অন্য দলের যারা প্রার্থী তারা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য এবং তামসা দেখা ছাড়া এদের অন্য কোনো উপায় থাকবে না। তো এই যে বিএনপি যদি সেই ২০২৫ সনের যে ডিসেম্বর মাসে নির্বাচনে যায় এবং এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি একেবারে স্বয়ং হজরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, জিবরাইল আলাইহিসসালামকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, আমার কাছে মনে হচ্ছে না যে এই পরিস্থিতি খুব দ্রুত এবং সহসা এখান থেকে উন্নয়ন ঘটবে। এর কারণ হলো যখন এই যে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এরকম একটা ঘটনা ঘটে, এই ঘটনার সঙ্গে সঙ্গে দুটো সমীকরণ হয়। অর্থাৎ একটা রাজনৈতিক শক্তি যদি খুব প্রস্তুত থাকে, একেবারে রেডি থাকে, তারপরও ২ বছর গণ্ডগোল হয়। যেমন ধরুন ব্রিটিশরা পাকিস্তান বিভক্ত করেছে, ওখানে পণ্ডিত জওহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষ, আর এদিকে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, লিয়াকত আলী খানের মতো মানুষ। তারপরও ২ বছর যে রক্তক্ষয়ী সংঘর্ষ এই পাকিস্তানে হয়েছে এবং ভারতে হয়েছে, এটি বন্ধ করা যায়নি। আবার হোসনি মোবারকের পতনের পরে মুসলিম ব্রাদারহুড যেভাবে ক্ষমতায় আসলো, সেই ক্ষমতা কিন্তু তারা চালাতে পারেনি এবং এই একই পরিস্থিতি তৈরি হবে বিএনপির জন্য বা জামাতের জন্য যদি তারা ক্ষমতায় আসে। এবং একই পরিস্থিতি এখন চলছে বাংলাদেশে, অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের মিস্টার মুরসির জন্য যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোকাবেলা করতে হচ্ছে। এর কারণ হলো রাজনীতি সারা দুনিয়াতে একই রকম এবং এটি কখনোই আকাঙ্ক্ষা, রাজনীতির যে আকাঙ্ক্ষা বা সমীকরণ অঙ্ক বদলায় না।
আগে সিংহাসনে বসতো আর এখন অন্য চেয়ারে বসে। কিন্তু ওই চেয়ারে বসার পরে সম্রাট অশোকের যে ভাবসাব বা মনোবৃত্তি বা তার যে সমস্যা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যা একই রকম। নরেন্দ্র মোদীর যে সমস্যা ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সমস্যা একই ছিল। আকবরের যে সমস্যা ছিল, তেমনি শেখ হাসিনারও সমস্যা ছিল। তো এই বিষয়গুলো যারা বুঝতে পারেন, তারা প্রস্তুতি যারা নিতে পারেন, সেখানে পিসফুল ট্রানজিশনটা চমৎকার হয়। যেমন দুটো ট্রানজিশন চমৎকারভাবে আমাদের এই গত শতাব্দীতে হয়েছে। ১ নম্বরে নেলসন ম্যান্ডেলার পাওয়ার ট্রানজিশনটা, আর ২ নম্বরে হলো ফিদেল ক্যাস্ট্রো। এবং এর কারণ হলো আ দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার যে দল, তাদের ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের দায়িত্ব গ্রহণ করার জন্য। ফিদেল ক্যাস্ট্রোরও ব্যাপক প্রস্তুতি ছিল। আর বাকি সব জায়গাতেই সেই চিলির সালভাদর আলেন্দে থেকে শুরু করে অন্যান্য যে সকল দেশে এইরকম বিপ্লব হয়েছে, সব জায়গাতেই ইনক্লুডিং বঙ্গবন্ধুর যে পতন, এই হ্যান্ডেল না করতে পারার কারণে। এখন অতীতে যে ঘটনাগুলো বাংলাদেশে